হেই হ্যালো, অনরের এক্স সিরিজের নতুন ডিভাইস X7D। অনরের এক্স সিরিজটা বাংলাদেশে কিন্তু মোটামুটি বেশ জনপ্রিয়, সেটা গ্রে মার্কেট বলেন আর এদিকে যদি বলেন আপনি অফিসিয়াল মার্কেট বোধ জায়গায়। তবে আজকে আমরা একটা অফিসিয়াল ডিভাইস নিয়ে কথা বলছি, অনর X7D। কিছুদিন আগে বোধহয় X7B এর একটা ভিডিও করছিলাম, তো এইটা হচ্ছে গিয়ে তার চাইতে একটু লাইটার বলতে পারেন, একটু কম দামেও এসছে। বাংলাদেশে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করছে ওরা 8/256 GB। X7D এর নারী নক্ষত্র, চলেন আমরা খুঁজে বের করি আসলে এই ডিভাইসটার অবস্থা কি। এই ফোনটা হ্যাঁ দেখতে ভালো লাগবে, দেখতে একটু দামি দামি ফিল দেয়, বিশেষ করে ক্যামেরার মডিউলটার কারণে এই মডিউলটা দেখতে একটু প্রিমিয়াম ফোনগুলোর মতো লাগে আর কি। তবে রিয়ার প্যানেলটা অতটা প্রিমিয়াম না, এটা দেখে গ্লাস লাগলেও এটা আসলে প্লাস্টিকেই তৈরি এবং ম্যাট ফিনিশ হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট ঠিকই বসছে না, তবে স্ক্র্যাচ পড়তেই পারে। এর সাথে থাকা কেসটা আপনি ব্যবহার করুন। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, 3.5mm হেডফোন জ্যাক নেই, তবে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার সেন্সর। হোম বাটনেই ফিঙ্গারপ্রিন্ট ইমপ্লিমেন্ট করা রয়েছে, সাইড মাউন্টেড আর কি। এটা মোটামুটি ফাস্ট একুরেট আছে। আর এই ফোনটা হয়তো বা হাতে নিয়ে অনেকের কাছে একটু ভারী লাগতে পারে, যেটা আমার কাছেও মনে হয়েছে। নর্মালি এরকম প্রাইস পয়েন্টের ডিভাইসগুলো এতটাও ভারী হয় না। 208 গ্রামের মতো ওজন রয়েছে এর। IP65 এর রেটিং আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনেক বাজেট ফ্রেন্ডলি ফোনে আর একটু বেটার রেটিং দেখি। আপনাদের কাছে এই রেটিংগুলো খুব একটা মানে করে কিনা, প্রয়োজন আছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তো এই স্মার্টফোনটার বিশেষ আকর্ষণীয় জায়গা বলে আমি যেটা মনে করি সেটা হতে পারে এর ক্যামেরা সেকশন। রিয়ারে 108 মেগাপিক্সেলের মেইন শুটার আছে, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটা শুটার আছে। X7B যেটা ছিল ওটাতে একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ছিল, যা আপনি এখানে পাচ্ছেন না আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রয়েছে এটার 8 মেগাপিক্সেল। তো 108টা আমরা নর্মালি ইদানিং একটু কম দেখতে পাই, বিশেষ করে অ্যারাউন্ড 20K-তে। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে ওই যে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে বললাম, এবং দাম হলো 22,999 বা 23,000 টাকা। এখন এই মেগাপিক্সেল দিয়ে তো ছবির কোয়ালিটি বিচার করা হয় না, বরং ছবির কোয়ালিটি আসলে প্রসেসিং এর পরে কি অবস্থায় আসছে সেটা দেখার বিষয়। তো আমরা এটা দিয়েও বেশ কিছু ছবি নিয়েছিলাম। প্রপার লাইটিং কন্ডিশনে এটার আবার শার্পনেস ডিটেল ভালো, এমনকি একটু হাই রেজুলেশনের ছবি হওয়াতে আপনি চাইলে জুম করে ব্যবহার করতে পারবেন। তবে ডিটেলের পরিমাণ ওই মিডল এরিয়াতেই আপনি বেশি দেখবেন, সাইড বা কর্নার এরিয়াতে তেমন একটা ডিটেল নোটিস করা যায় না। তাছাড়া একটু লো লাইটের দিকে ভালোই গ্রেন এটা ক্যাপচার করে আর কি। ডাইনামিক রেজ হ্যান্ডেল খুব একটা ওয়াইডার না হলেও এটার যে প্রাইস পয়েন্টের ফোন সেই জায়গায় ওকে আছে। আবার হেভি এক্সপোজার এরিয়া হ্যান্ডেল করতে গিয়ে একটু হিমশিম খায়। কালারের কনসিস্টেন্সি সবসময় একরকম ছিল না, মাঝে মধ্যে নিউট্রাল ছবি ঠিকই দিচ্ছিল, আবার কিছু কিছু ছবি একটু স্যাচুরেটেডও লেগেছে আমাদের কাছে। লো লাইটে বা নাইট মোডে আপনি ছবি তুলতে পারবেন, যে ছবিগুলো অনেকটা সফট করে প্রেজেন্ট করে, একটু সময় নেয়, সেই সাথে ছবিগুলোতে ততটা ডিটেল থাকে না। বাট ওই যে হয় কি নয়েজ গ্রেন কাট করে একটু স্মুথ টাইপের একটা ছবি দেয় আর কি, বেশ কালারফুল ছবি দেয় তখন। মজার ব্যাপার হচ্ছে পোর্ট্রেটে 2টা ফোকাল লেন্থে ছবি তোলা যায়, 1x অ্যান্ড 2x-এ। 2x-এর ছবিগুলো দেখতে বেশ ভালো লাগে, যদিও বা সেখানে একটু সফটনেস লক্ষ্য করা যায়, কিন্তু ওগুলোই বরং দেখতে ভালো লাগছে এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেস তখন কিন্তু আর ওই আর্টিফিশিয়াল লাগে না। 1x-এর ক্ষেত্রে কিছুটা আর্টিফিশিয়াল একটা ভাইব দেয় আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বলবো ভিডিও কলিং এর জন্য ভালো লাইট দিতে পারলেও আপনি সেলফি তুলে সন্তুষ্ট থাকবেন, বাট লো লাইটে খুব একটা আশানুরূপ ছবি পাবেন না। আর মেইন ক্যামেরার মতো ডাইনামিক রেঞ্জে ততটা এটা বেটার নয়। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 1080p 30fps এ। ভিডিও ভাই খুব একটা যাচ্ছই হবে না এই ফোন দিয়ে, আপনারা খুব একটা এক্সপেকটেশন রাখবেন না। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, যেখানেও খুবই সফটনেস লক্ষ্য করা যাচ্ছে এবং ওভার কন্ট্রাস্টই মনে হচ্ছে, আর সাউন্ডটা রেকর্ড হচ্ছে এই স্মার্টফোন দিয়ে। ভিডিওর জন্য এই ফোনটা খুব একটা দারুণ কিছু হচ্ছে না, এটুকু আশা করছি আপনি বুঝতে পারছেন। ক্যামেরাটা বলা যায় কি এই প্রাইস পয়েন্টের অনেক অফিসিয়াল ডিভাইস থেকে বেটার রেজাল্ট দিচ্ছে, কিন্তু সেটা প্রপার লাইটিং কন্ডিশনে। আচ্ছা, প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 685 এবং এটা রান করছে কিন্তু Android 15-এ, Magic OS 9। আর শুরুতেই বলছিলাম র্যাম রয়েছে 8GB, 256GB হচ্ছে গিয়ে স্টোরেজ। তো র্যাম যা আছে গুড এনাফ। এই প্রসেসরটা গুড এনাফ না, এই প্রসেসরটা আসলে আরও কম দামি একটা চিপ। এই প্রসেসরটা আমার মনে হয় 20,000 টাকার নিচেই পাওয়া উচিত, এবং এইটা হলো কি রেগুলার বা ডে টু ডে টাস্ক সামলানোর জন্য ঠিকঠাক আছে। তবে এখানে হেভি প্রেশার দেওয়া কিংবা আপনি যদি গেমিং করতে চান তাহলে কিন্তু এটা খুব একটা সুইটেবল কিছু হচ্ছে না। যেমন ধরুন এখানে যদি মিডিয়াটেক হেলিও 200ও থাকতো তাহলে ওটাতে হতো কি আমরা রেগুলার পারফরমেন্সে প্রায় এরকম টাইপেরই পারফরমেন্স দেখতাম, আবার আমরা গেমিংয়ে গিয়ে আর একটু বেটার আউটপুট দেখতে পেতাম। একদিকে এটাতে 8GB র্যাম রয়েছে, অন্যদিকে ম্যাজিক ওএস, এদের অপটিমাইজেশনও ভালো। দ্যাটস ওয়াই আপনি মাল্টিটাস্কিং একটা বেটার আউটপুট দেখবেন এর থেকে। অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার পরেও আপনি দেখবেন র্যাম থাকছে, এমনকি ব্যাকগ্রাউন্ডের অ্যাপ বেশ কিছুক্ষণ রেখেই কাজ করা যাচ্ছে। তবে অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপার ফাস্টার না, একদম হাই মিড রেঞ্জ বা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের স্মার্টফোনের মতো ওরকম নয়, একটু স্লোর দিকে, যেটা হয়তো ফিল করবেন, বাট হ্যাং বা ল্যাগ করে না আর কি। আর নর্মাল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারের ক্ষেত্রে এটা কিন্তু ওভারহিট হয় না বা গরম অতিরিক্ত হয় না, হালকা গরম হয়, তবে অতিরিক্ত গরমের দিকে যায় না। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু ক্যামেরা টু এপিআই এর ক্ষেত্রে আপনারা লেভেল 3 পর্যন্ত পেয়ে যাচ্ছেন। কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন এখানে আছে যা প্রয়োজন না হলে আনইনস্টল করে নিলে বরং ভালো। আর একটা বিষয় নোটিস করলাম, এটাতে জাইরোস্কোপ সেন্সর নাই, যেটা মানে কোনো মেক সেন্স করে না। এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস থেকে তো অবশ্যই না।
অবশ্যই জাইরোস্কোপ সেন্সরের প্রয়োজন ছিল এখানে। এই ফোন দিয়ে আমরা টুকটাক গেমিং করার ট্রাই করছিলাম, 2D টাইপের গেমগুলো খেলে ভাই ঠিক আছে, ফ্রি ফায়ারটা সর্বোচ্চ খেলতে পারেন, এর উপরে না যাওয়ার জন্যই আমি বলবো। সো যেটা দাঁড়ালো 23,000 টাকা প্রাইস ব্র্যাকেটের ফোন অনুযায়ী পারফরমেন্স সেকশনে সে পিছিয়ে থাকে, আসলে পারফরমেন্সটা আরও একটু বেটার করা দরকার ছিল অবশ্যই। আইদার ওই মিডিয়াটেকের যেটা বললাম ওরকম কোনো চিপ দিয়ে আনলেও আমরা আরও একটু বেটার রেজাল্ট দেখতাম। তবে এই সেম প্রসেসরযুক্ত অনেক স্মার্টফোন থেকে এইটার অপটিমাইজেশন ভালো হওয়াতে রেজাল্ট কিছুটা বেটার লক্ষ্য করবেন। ডিসপ্লেটা 6.77 ইঞ্চ, যা টিএফটি এলসিডি প্যানেল। টিএফটি শুনেই হয়তো অনেকের আরে কি শুনাইলো এটা, না টিএফটি হওয়া সত্ত্বেও এটার কালার রিপ্রেশন কিন্তু খুবই ভালো। ওই আগেকার দিনে টিএফটি আর এই টিএফটি সেম না, এটার কালার রিপ্রেশন খুবই ভালো, এমনকি কোনো ধরনের শিফটিং বা সাইড থেকে কর্নার থেকে কোনো কিছু আমরা লক্ষ্য করিনি। পাঁচশোর কাট রয়েছে, খুবই ছোট, এইটুকু সাইজ সাধারণত আইপিএসে দেখা যায় না, আমরা নর্মালি ওই ইয়েতে দেখতে পাই অ্যামোলেডের ক্ষেত্রে, বাট এটার ক্ষেত্রে অনেক ছোট, তবে লোয়ার চিনটা আবার অনেকখানি মোটা রয়েছে। আর এই ডিসপ্লেটা কিন্তু এইচডি প্লাস রেজুলেশনের 720p, সো রেজুলেশনের একটা ঘাটতি আছে। আপনি যখন কাছ থেকে দেখবেন, বিশেষ করে টেক্সটগুলো লক্ষ্য করবেন, তখন আপনি রেজুলেশনের ঘাটতিটা ফিল করবেন। বাট মিডিয়া কনজাম্পশন টাইমে আপনার কাছে ওই সমস্যাটা মনে হবে না, বরং বেশ পকটা টাইপের কালার দেওয়াতে যে কোনো কিছু দেখতে আর কি ভালো লাগে, বা ভিডিও যারা দেখবেন সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। টাচ রেসপন্স ভালো, 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দেয় এটা, আমাদের টেস্টিংয়ে দেখলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে 120 হার্টজ যায়, ইউটিউব 90 হার্টজে লক করছে, আবার ওদের গ্যালারিটাও 90 হার্টজে যাচ্ছে, এরকম আর কি কিছু অ্যাপের ক্ষেত্রে কম আছে। আর ডিসপ্লেটার প্রোটেকশন হিসেবে জাস্ট জানতে পেরেছি টেম্পার্ড গ্লাস রয়েছে আর কি, এর বাইরে জানা যায়নি। সো এমনিতে একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা উচিত হবে। আউটডোরে দেখতে সমস্যা হয়নি, ডিরেক্ট সানলাইটেও এটা দেখা যাচ্ছে, সুপার ব্রাইট না, তবে দেখা যায়। 23,000 টাকায় এইচডি প্লাস, এই ব্যাপারটা একেবারে অমানবিক হয়ে গেছে। আইপিএস নিয়ে বা টিএফটি প্যানেল নিয়ে আমার কমপ্লেন নেই, কারণ আসলে এটার কালার রিপ্রেজেন্টেশন থেকে শুরু করে ডিসপ্লে কোয়ালিটি এমনিতে ভালো, বাট এইচডি প্লাসের ব্যাপারটা তো কোনোভাবে মানা যাচ্ছে না। সো এই জায়গায়ও কমতি আছে, বাট ব্যাটারিটা বড় আছে, 6500 mAh অ্যান্ড 35 ওয়াটের চার্জিং সিস্টেম আপনারা এর বক্সে পেয়ে যাবেন। এই কম্বোটা ওকেশ। ফোনটাতে সিঙ্গেল স্পিকার রয়েছে, বটম ফায়ারিং, এরকম একটা ফোনের সাথে স্টেরিও থাকবে সেটাই আশা করছিলাম আমি, বাট বটম ফায়ারিং স্পিকার, যেটাও 23K প্রাইস ব্র্যাকেটে আমাদের কাছে কম মনে হয়। যদিও বা এর স্পিকার কোয়ালিটি ভালো, ফুল ভলিউমের ডিস্ট্রেশন নেই এবং মোটামুটি সাউন্ডের ডেপথ আছে, কিন্তু স্টিল স্টেরিওর মজা পাচ্ছি না আমি। এখন যারা এই স্মার্টফোনটা কেনার চিন্তা ভাবনা করছেন, প্রিবুক শুরু হচ্ছে কিন্তু এই যে 4 তারিখ, অন্যদিকে চলবে 11 অক্টোবর পর্যন্ত, এবং যারা প্রিবুক করবেন সাথে একটা বাডস ফ্রিতে পেয়ে যাবেন, এক্সক্লুসিভ একটা বাডস ফ্রিতে দেওয়া হবে, আপনি গানও শুনতে পারবেন কানে লাগিয়ে ওটা। সো ওইটা সহ পেলে আপনার দাম মানে ওইভাবে আর হিসাব করলে কিছুটা কম, এই হচ্ছে বিষয়। বাট এই ফোনটার প্রাইস বেশি হয়ে গেছে, অ্যারাউন্ড 20K-তে আসলেও মোটামুটি ওকে, কিন্তু এইচডি প্লাসের ব্যাপারটা আর এদিকে হচ্ছে এসওসির ব্যাপারটাতে নজর দেওয়া উচিত ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অনারের এই ডিভাইস কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।